সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনতপুর আইডিয়াল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আজকের তারিখ 23/12/2020, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ, কৃষি, লেকচার নং 7। আজকের পাঠের শিরোনাম বিশ্বের ধান উৎপাদন ও বন্টন, অর্থাৎ বিশ্বের ধান উৎপাদন নিয়ে আমরা আজকে আলোচনা করব। অতি প্রাচীনকাল হতে মানুষ ধান অথবা বিভিন্ন ফসল অথবা কৃষি কাজ করার প্রচেষ্টা চালিয়ে আসছে। প্রায় 40,000 বছর পূর্বে কৃষিকাজের সূচনা হয়েছিল। পৃথিবীর প্রায় সর্বত্র কৃষিকাজ হয়ে থাকে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ বাণিজ্যিক রূপ ধারণ করেছে। ধান একটি অতি প্রাচীন কৃষি ফসল। পৃথিবীর সর্বত্রই কম বেশি ধানের চাষ হয়। পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য ধান অথবা চাল। এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলেই বেশিরভাগ ধান উৎপন্ন হয়ে থাকে। ঋতুভিত্তিতে এই ধানকে আমরা আবার 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আউশ, দ্বিতীয়টি হচ্ছে আমন এবং অপরটি হচ্ছে বোরো। আউশ ধান সাধারণত এপ্রিল-মে মাসে বপন করা হয়ে থাকে অথবা তলায় বীজ ছিটানো হয়ে থাকে। আমন ধান সাধারণত বর্ষা মৌসুমে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপণ করা হয়। এবং বোরো ধান যে ডিসেম্বর মাসেই বীজতলা তৈরি হয় এবং জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে চারা রোপণ করা হয়। এখন আমরা দেখব ধান চাষের অনুকূল উপাদান অথবা নিয়ামক। কি কি নিয়ামক ধান চাষের উপর প্রভাব বিস্তার করে? ধান চাষের উপরে সাধারণত প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উপাদানের প্রভাব লক্ষণীয়। এদের মধ্যে প্রাকৃতিক উপাদানের প্রভাব অতীব, অর্থাৎ অত্যাধিক আর কি। এই প্রাকৃতিক উপাদানগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জলবায়ু, মাটি, ভূপ্রকৃতি ইত্যাদি। জলবায়ুকে আবার আমরা জলবায়ু উপাদানকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বৃষ্টিপাত, উত্তাপ, আর্দ্রতা ইত্যাদি। তবে ধান চাষের ক্ষেত্রে জলবায়ুর যে কয়েকটি উপাদান আছে অথবা নিয়ামক আছে, তার মধ্যে বৃষ্টিপাত এবং উত্তাপের প্রভাব অত্যন্ত বেশি। ধান চাষে সাধারণত 16 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয় এবং বৃষ্টিপাতের প্রয়োজন হয় 100 থেকে 200 সেন্টিমিটার, সর্বোচ্চ 325 সেন্টিমিটার বৃষ্টিপাত অঞ্চলেও ধান চাষ হয়ে থাকে। আবার 100 থেকে 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত অঞ্চলে পানি সেচের মাধ্যমে ধান চাষের ব্যবস্থা করা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে মাটির গুণাগুণের উপর ভিত্তি করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ধান চাষের ক্ষেত্রে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধান চাষের জন্য সমতল ভূমি ও পানিযুক্ত উর্বর পলি আর কি, পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি অধিক জরুরি। পানি ধরে রাখতে পারে এমন মাটি ধান চাষের জন্য প্রয়োজন। তাই পৃথিবীর বেশিরভাগ নদ নদীর উপত্যকা ও বদ্বীপসমূহ ধান চাষের প্রধান আধার হয়ে উঠেছে। তৃতীয় হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে ভূমির রূপ।
অর্থাৎ ভূমি কোথাও সমতল, কোথাও উঁচু, কোথাও নিচু। ধান চাষের জন্য সমতল ভূমি বেশি উপযোগী। পৃথিবীর প্রায় 95% ধান চাষ এই সমতল ভূমিতেই উৎপন্ন হয়ে থাকে। পাহাড়ি, উঁচু নিচু, অনুর্বর মাটিতে সাধারণত ধান চাষ হয় না। এ গেল প্রাকৃতিক উপাদান। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক উপাদান। অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত ধান চাষের ক্ষেত্রে অর্থনীতির কিছু সম্পর্ক রয়েছে। এই অর্থনৈতিক উপাদানগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন। মূলধন অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে মূলধনের প্রয়োজন হয়ে পড়ে অথবা মূলধন আবশ্যক হয়ে ওঠে আর কি। বীজ, কীটনাশক, সার, শ্রমিক ইত্যাদির ক্ষেত্রে মূলধনের প্রয়োজন হয়। দ্বিতীয়ত শ্রমিক। ধান চাষে দক্ষ এবং অদক্ষ উভয় প্রকার শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। তৃতীয় হচ্ছে বাজার। ধান উৎপাদনের পর কৃষকের উদ্বৃত্ত পণ্য কৃষকরা সাধারণত বাজারজাত করে থাকেন। এ কারণে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং নির্দিষ্ট মূল্যে নির্ধারণ করত বাজার অতীব জরুরি। পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধান উৎপাদন থেকে শুরু করে বীজ, কীটনাশক ইত্যাদি ক্ষেত্রে এবং ধান বাজারজাত করার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কীটনাশক পরিবহন অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা আসি সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান, এই সাংস্কৃতিক উপাদানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বীজ বা উন্নত বীজ। প্রায় 40,000 বছর পূর্বে কৃষিকাজ শুরু হয়েছিল ঠিক, কিন্তু বর্তমানে বিজ্ঞানের আশীর্বাদে অথবা মানুষের প্রচেষ্টায় উন্নত বীজের মাধ্যমে, যেমন উপসি অথবা হাইব্রিড বীজের মাধ্যমে ফসলের উৎপাদন একর প্রতি বৃদ্ধি হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে সার। ধান উৎপাদনে উন্নত মানের সার, সেটা রাসায়নিক সার অথবা জৈব সার হতে পারে। তৃতীয়ত হচ্ছে সরকারি উদ্যোগ। যে কোনো দেশের অথবা অঞ্চলের ধান উৎপাদনের ক্ষেত্রে সরকারি উদ্যোগ অথবা সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষকদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে সরকারের বিভিন্ন পরামর্শ ধান চাষের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশ সরকার যেমন কৃষকদের জন্য 10 টাকা বিনিময়ে ব্যাংকিং অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছেন এবং কৃষকদেরকে কৃষি ঋণ দিয়ে থাকেন। ধানের ব্যবহার ও গুরুত্ব সম্বন্ধে আমরা সকলেই মোটামুটি অবগত। ধান হতে চাল হয়, যা পৃথিবীর প্রায় অর্ধেক লোকের খাদ্য। ধান হতে চাল, আবার চাল হতে আটা হয়, আটা হতে অনেক পিঠা পায়েস তৈরি হয়। ধানের খড় দিয়ে গবাদি পশুর খাবার হয়, আবার ধানের খড় দিয়ে বাসস্থানের উপরে ছাউনি তৈরি হয়। আবার এই ধান থেকে আবার চাল তৈরিতে শিল্পেরও সৃষ্টি হয়েছে। এই ধানের উষ্ঠ থেকে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইত্যাদি। বিশ্বে ধান উৎপাদন ও বন্টন। পৃথিবীর সব মহাদেশেই প্রায় ধান উৎপাদন হয়ে থাকে, তবে এশিয়া মহাদেশে অধিক পরিমাণে ধান উৎপাদন হয়। 2000 সালে সারা বিশ্বে প্রায় 15,34,00,000 হেক্টর জমিতে ধান চাষ করে মোট 59,34,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল আর কি। এর মধ্যে এশিয়া মহাদেশে 54 কোটি মেট্রিক টন ধান উৎপাদিত হয়, যা পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 90.11 ভাগ আর কি, 90.11 ভাগ। আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধান উৎপাদনের এবং জমির পরিমাণের একটা ছক
উপস্থাপন দেখতে পাচ্ছি। যেমন চীন এর জমির পরিমাণ ছিল 2000 সালে, এটা হচ্ছে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বুলেটিন 2000 এর উৎস তথ্য মতে চীনের জমির পরিমাণ ছিল 2000 সালে 305.08 লক্ষ হেক্টর আর কি। মোট উৎপাদন ছিল 19.04, এটা কোটি মেট্রিক টনে হবে। এটা হচ্ছে কোটি মেট্রিক টন। তাহলে 19.4 কোটি মেট্রিক টন চীনে 2000 সালে মোট উৎপাদিত ধানের পরিমাণ। ভারত জমির পরিমাণ ছিল 446.00, মোট উৎপাদন ছিল 13.50 কোটি মেট্রিক টন। ইন্দোনেশিয়া 115.23 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল এবং মোট উৎপাদন ছিল 5.10 কোটি মেট্রিক টন। বাংলাদেশ 104.70 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল, মোট উৎপাদন হয়েছিল 4.98 কোটি মেট্রিক টন। থাইল্যান্ড 100 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল, মোট উৎপাদন হয়েছিল 2.34 কোটি মেট্রিক টন। ব্রাজিল 33.34 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল এবং মোট উৎপাদন হয়েছিল 1.09 কোটি মেট্রিক টন। আর যুক্তরাষ্ট্র, এখানে মোট জমির পরিমাণ ছিল 12.39 লক্ষ হেক্টর এবং উৎপাদনের পরিমাণ ছিল 0.87 কোটি মেট্রিক টন। এই হচ্ছে আমাদের বিশ্বে মোটামুটি ধান উৎপাদনের সার্বিক অবস্থা। আচ্ছা, তবে এই ধান উৎপাদনে এশিয়া মহাদেশেই সবচেয়ে বেশি হয়ে থাকে। শতকরা 95% ধান এশিয়া মহাদেশেই উৎপাদিত হয়ে থাকে। এই এশিয়া মহাদেশে 2000 সালে প্রায় 13.72 কোটি হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল এবং 54 কোটি মেট্রিক টনে সেটা দাঁড়িয়েছিল আর কি। বিশ্বের প্রায় 10টি প্রধান ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে 9টি দেশেই আমাদের এই এশিয়া মহাদেশে অবস্থিত। এই দেশগুলির মধ্যে রয়েছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি। আচ্ছা, চীনের বিষয়ে আমরা একটু দেখব। চীন বিশ্বের প্রথম ধান উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 35% ধান চীনে উৎপন্ন হয়। গড় উৎপাদন হেক্টর প্রতি 5 থেকে 6 মেট্রিক টন, যা আমাদের দেশের তুলনায় প্রায় ডাবল। চীনের সর্বত্র ধান উৎপাদন হলেও অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনের ইয়াংশিকিয়াং ও সিকিয়াং নদীর অববাহিকা, দক্ষিণ পূর্বের উপকূল ভাগ ও হেচুয়ান অববাহিকায় উৎপন্ন হয়ে থাকে। চীনের হুনান প্রদেশে ধান চাষের জন্য বিখ্যাত। এই হুনান প্রদেশকে আবার চীনের হুনান প্রদেশকে ধান চাষের আধার হিসাবে অভিহিত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে ভারত বিশ্বের দ্বিতীয় প্রধান ধান উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 23% ধান এই ভারতেই উৎপন্ন হয়ে থাকে। হেক্টর প্রতি গড় উৎপাদন 2.5 হতে 3 মেট্রিক টন। শুধুমাত্র রাজস্থান মরুভূমি ব্যতীত প্রায় ভারতের অন্যান্য সর্বত্রই ধান উৎপাদন হয়ে থাকে। এছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, তামিলনাড়ু, বিহার, উড়িষ্যা দেশের মোট উৎপাদনের প্রায়
65% ধান উৎপন্ন হয়ে থাকে। এরপর আমরা আসব ইন্দোনেশিয়া সম্বন্ধে। এই ইন্দোনেশিয়া ধান উৎপাদনে বিশ্বের 3য় স্থানের অধিকারী। দেশের আবাদি জমির প্রায় 90% ধান উৎপাদন হয়ে থাকে। গড় উৎপাদন হেক্টর প্রতি 2.5 মেট্রিক টনের একটু বেশি। প্রধান ধান উৎপাদনকারী স্থানগুলোর মধ্যে জাভা ও সুমাত্রা দ্বীপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ইন্দোনেশিয়ার মধ্যে কালিমাস্তান, সুলাওয়েসি এবং ইরিয়ান, আয়া প্রভৃতি দ্বীপেও ধান চাষ ভালো হয়। প্রচুর পরিমাণ ধান হওয়া সত্ত্বেও এদেশে সাধারণত চাল আমদানি করা হয়ে থাকে। এরপর আমরা আসব বাংলাদেশ। বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশ 4র্থ অবস্থানে রয়েছে। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশের আবাদি জমির প্রায় 90% এলাকায় ধান উৎপাদিত হয়। গড় উৎপাদন হেক্টর প্রতি 2.5 মেট্রিক টনের একটু বেশি, অর্থাৎ ভারতের চেয়েও কম, চীনের চেয়ে প্রায় অর্ধেক, ইন্দোনেশিয়ার প্রায় সমান বললেই চলে। এখানে মৌসুমী জলবায়ু ও নদী বর্ধিত এলাকা, পলল সমভূমি ধান চাষের জন্য উপযোগী। প্রায় 2,500 বছরের ধান চাষের ঐতিহ্য রয়েছে আমাদের এই সোনার বাংলাদেশে। বাংলাদেশে সাধারণত আউশ, আমন ও বোরো এই 3 জাতের ধান উৎপন্ন হয়ে থাকে। একই জমিতে বছরে 2টি ধান উৎপন্ন হয়ে থাকে, অথবা 2বার ধান উৎপন্ন করা যায়। বর্তমানে বাংলাদেশ ধান চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে সত্য, তবে কোনো বছর খরা অথবা বন্যার কারণে ধান উৎপাদন ব্যাহত হলে আমাদেরকেও চাল আমদানি করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা আজকে বিশ্বের ধান উৎপাদন ও বন্টন বিষয়ে আলোচনা করতেছি। তার মধ্যে আমরা এশিয়ার কয়েকটি দেশ আলোচনা করলাম। এছাড়াও আলোচিত যে দেশগুলো আলোচনা করলাম, এছাড়াও দেশগুলি ছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, লন্ডন, কম্বোডিয়া, কলম্বিয়া, উরুগুয়ে, মিশর, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, রুশ ফেডারেশন এবং ওসেনিয়ায় ধান উৎপন্ন হয়ে থাকে। এবার আমরা একটু আলোচনা করব চালের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে আর কি। চালের আন্তর্জাতিক বাণিজ্য ও মানে বিশ্বের সর্বত্র ধান উৎপাদন হলেও কোনো দেশে ঘাটতি দেখা যায়, আবার কোনো দেশে উদ্ধৃত হয়ে থাকে। একেই ধানের আন্তর্জাতিক বাণিজ্য বলা হচ্ছে। বিশ্বের মোট উৎপাদনে প্রায় 4 হতে 5 ভাগ চাল বিশ্ববাজারে রপ্তানি হয়ে থাকে। বিশ্বের মোট উৎপাদনের মধ্যে 4 হতে 5 ভাগ চাল বিশ্ববাজারে রপ্তানি হয়ে থাকে। 1919 সালে 58.68 কোটি মেট্রিক টন ধান থেকে 39 কোটি মেট্রিক টন চাল উৎপন্ন হয়। বিশ্ববাজারে মাত্র 1.86 কোটি মেট্রিক টন রপ্তানি হয়েছিল। ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ডে প্রচুর পরিমাণে চাল রপ্তানি করে। এছাড়াও যুক্তরাষ্ট্র, পাকিস্তান, উরুগুয়ে, অস্ট্রেলিয়া চাল রপ্তানি করে থাকে। আর ইরাক, জর্ডান, জাপান, সৌদি আরব, আফগানিস্তান সহ বিশ্বের বেশ কিছু দেশ চাল আমদানি করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।